নমস্কার, রাত 8টা বাজে এবং রাত 8টা মানে ময়ূকের সাথে জবাব চায় বাংলা। আজ বাংলাদেশের কথা দিয়ে শুরু করব। আজ বাংলাদেশে একের পর এক যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো ইতিমধ্যে আপনারা রিপাবলিক বাংলাতে পেয়েছেন, কিন্তু কথা হলো আমরা আসলে বোধহয় এবার জেগে উঠেছি, কারণ পড়শি দেশে বড়সড় কিছু হচ্ছে। আমরা আসলে দূরের জিনিস বেশি তাড়াতাড়ি বোধহয় দেখি। বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে, বাংলাদেশে এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে সেই ছবিগুলো একদিকে এবং আমি আরেকদিকে যখন কথা বলবো হয়তো তখন আপনারা বেশি করে আমার কথা শুনবেন। আমি কেন এই কথাগুলো বলছি? আমি এই কথাগুলো বলছি তার কারণ জবাব চায় বাংলা আমি এই পশ্চিমবঙ্গের একের পর এক ইস্যু নিয়ে করেছি। আমি চোপড়া নিয়ে করেছি, আমি আমাদের বাংলায় কিছু এমএলএ, কিছু মন্ত্রী তারা দাওয়াতে ইসলামের কথা বলছে এবং ইসলামে যারা জন্মগ্রহণ করেনি তাদের দুর্ভাগা বলছে, তাদের নিয়ে করেছি। কিন্তু দেখুন, বাংলার বুদ্ধিজীবীরা অর্থাৎ পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা তারা কিন্তু মুখ খুললেন না। তারা মুখ খুললেন না যখন সালিশি সভাতে বাংলার মেয়েদেরকে চাবুকের বাড়ি মারা হচ্ছে। তারা মুখ খুললেন না যখন জয়ন্তরা এক একটা করে মাফিয়া রাজ চালাচ্ছে আপনার আমার পাড়ার চারপাশে। তারা মুখ খোলে না যখন রোহিঙ্গা বস্তি একের পর এক আপনার চারপাশের এলাকাটাকে বদলে দেয়। আপনারা মুখ খোলে না যখন হিন্দুদের জমি জোর জবরদস্তি কেড়ে নেওয়া হয়, সেখানে রোহিঙ্গা কলোনি বসে। তারা মুখ খোলে না একের পর এক এলাকার যখন জনবিন্যাস বদলে যায়, তখন তারা মুখ খোলে না। বাংলাদেশ নিয়ে তারা মুখ খোলে, তার কারণ বাংলাদেশ অনেকটা দূরে এবং বাংলাদেশ নিয়ে যদি কথা বলা যায়, সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করা যায়, দূরত্ব বজায় রেখে গণ আন্দোলন নিয়ে কথা বলা যায়, তবে অন্যদের চোখে আপনি বিদ্বজন হন। কিন্তু আপনার বাড়ির পাশে যখন পোড়া মাংসের গন্ধ বেরোয়, আপনার বাড়ির পাশে যখন কোনো হিন্দু মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়, আপনার বাড়ির পাশে যখন আদি বাসিন্দারাই নিরাপত্তাহীনতায় ভোগে রোহিঙ্গাদের জন্য, বিদেশিদের জন্য, তখন চুপটি করে বসে থাকতে হয়। শুভেন্দু অধিকারী একজন রাজনৈতিক নেতা, কিন্তু শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন, হিমন্ত বিশ্ব শর্মা যে কথা ইতিমধ্যে বলেছেন, অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে 3টে রাজ্য আগামী 20 বছরের মধ্যে 2040-50 সালের মধ্যে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। যেভাবে সিলেট আমাদের দেশের অংশ হয়নি, পাকিস্তানে চলে গেছিল ভোটাভুটিতে, ঠিক সেভাবে হিন্দু সমাজের একত্রিত না হওয়ার কারণে আসলে বিদেশিরা, বহিরাগতরা তারা আমাদের ওপর দাপিয়ে বেড়াবে। হিন্দুরা খুব শিগগিরই সংখ্যা লঘু হতে চলেছে। শুভেন্দু অধিকারী যে কথা বললেন যে এরকম যদি পরিস্থিতি থাকে তবে হিন্দুদেরকে একই সঙ্গে একত্রিত হতে হবে, এটাই সময়। হিন্দুদের কথা ভাবতে হবে, কারণ রোহিঙ্গাদের কথা বেশি করে ভাবলে আদপে হিন্দুদের কোনো লাভ হবে না। শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছিলেন তারপর মনে করা হয়েছিল যে শুভেন্দু অধিকারীর এই কথা ভয়ঙ্করভাবে সমালোচিত হবে, কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বহু নেতার মুখে শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যই যেন তাদের মনের কথা হিসেবে উঠে আসছে। শুভেন্দু অধিকারী ঠিক কী বলেছেন একবার শুনবো। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর বক্তব্য, প্রাক্তন বিজেপি সভাপতি তথাগত রায়েরও বক্তব্য, শুভেন্দু অধিকারীর বক্তব্য, অর্জুন সিংদেরও বক্তব্য, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্নভাবে এদের বক্তব্যগুলো এক হয়ে যাচ্ছে। কেন? সত্যি কি এবার সময় এসেছে যারা আমাদের দেখবে তাদেরকে শুধু দেখার? একবার দেখে নেব এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, তথাগত রায় এবং অর্জুন সিং তিনজন ঠিক কি বলেছেন, কারণ এটাই আজকের সবচেয়ে বড় বিতর্ক। দেখি। হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। নরেন্দ্র মোদী কথাটা সারা দেশের উদ্দেশ্যে বলেছেন, বিশ্বের উদ্দেশ্যে বলেছেন, কিন্তু প্রয়োগ যেটা হবে সেটা তো সব রাজ্যে এক হবে না। এবং যারা এই সবকা সাথ সবকা বিকাশের দ্বারা উপকৃত হচ্ছে, যাদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী কথাটা বলেছেন,
তাদেরও তো কিছু দায়িত্ব আছে, তাদের দায়িত্ব না পালন করলে তাদের বিকাশ হবে না। সবকা সাথ সবকা বিশ্বাস, ঠিক আছে, কিন্তু বিরোধীদের সর্বনাশ এটা ভাবতে হবে। সবাইকে নিয়ে চললে হবে না। বাংলায় একদম হিন্দুত্ব লাইন নিয়ে চলতে হবে। কোথা থেকে এই বিতর্কটার জন্ম হলো? যেদিন শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলছেন ঠিক সেই দিনই শুভেন্দু অধিকারীর আরেকজন সহকর্মী অর্থাৎ বিজেপি নেতা এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বললেন একটি কথা যেটা আসলে উস্কে দিল গোটা ভারতবর্ষের সবচেয়ে বড় বিতর্কটা। হিমন্ত বিশ্ব শর্মা বললেন যে আগামী কয়েক বছরের মধ্যে যেভাবে জনবিন্যাস ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, আমার আপনার পাশের বাড়িতে রোহিঙ্গা এসে থাকছে, হয়তো আমার আপনার পাশের বাড়িতে যেভাবে সমস্ত কিছু বদলে যাচ্ছে, তাতে 3টে রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং বহু জেলা ইতিমধ্যে অসমে বাংলাতে যেখানে হিন্দু প্রধান জেলা ছিল সেই সমস্ত কিছু মুসলিম প্রধান জেলা হয়ে যাচ্ছে। কেন? ঠিক এই জায়গা থেকে যেখান থেকে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা সারবত্তা পায় সেটা দেখাবো। হিমন্ত বিশ্ব শর্মা, অর্ণব গোস্বামী আমাদের এডিটর ইন চিফ, তাকে কি বলেছেন সেই অংশ থেকে। Next problem is in Jharkhand. Today, Jharkhand 4 district is already under demographic threat. The percentage of Muslim population has grown almost in between 20 to 30%. And in one district, it has crossed 30%. Bihar, you have seen significant growth. So entire Eastern India is under challenge because of inflation and imbalanced homegrown population. So you're saying this is going to become a problem in Assam first, then it will become a bigger problem in Bengal, it's going to aggravate in Jharkhand. Arnab, this is what I tell you on the basis of Indian census. That problem is acute in Assam. It is about to the time we lost the majority, followed by Bengal. Then the next theater will be in Jharkhand. Jharkhand is already testing the scene. I was in Jharkhand today. I was discussing with the people. Already 4 districts has seen absolute growth, and I am sure that with a recent addition of Rohingya infiltration, Bangladeshi infiltration, Eastern India is going to fall except Orissa. That is my assessment. Eastern India, you see Eastern India falling except Odisha. On Assam, Bengal, Jharkhand, they are the biggest East Indian state. And now what left? Bihar, already you have a critical number. Bihar is growing. So only state safe so far is Orissa in the Eastern India. যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তাদের সাথে আসুন একটু বিতর্ক করে নিই। বাকি যে অংশগুলো রয়েছে, যে অংশগুলো হয়তো একেবারে খাতায় কলমে প্রমাণ করে দিচ্ছে যে হিমন্ত বিশ্ব শর্মার আশঙ্কা হয়তো অমূলক নয়। হিমন্ত বিশ্ব শর্মা কি বলছেন? গোটা পূর্ব ভারত মুসলিম প্রধান হয়ে যেতে পারে। গোটা পূর্ব ভারত, ওড়িশাকে বাদ দিয়ে, অর্থাৎ উড়িষ্যা বাদ দিয়ে গোটা পূর্ব ভারতের যতগুলো রাজ্য আছে সেগুলোর জনবিন্যাস যে হারে বদলাচ্ছে তাতে গোটাটা বদলে যেতে পারে এবং পূর্ব ভারত আসলে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, আলাদা দেশ, অন্য দেশের অংশ, একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। কিন্তু পূর্ব ভারত এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় রয়েছে। আমি যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। রয়েছেন কার্তিক মহারাজ, স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ এই মুহূর্তে রয়েছেন ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে। রয়েছেন স্বামী পরমাত্মানন্দ মহারাজ, মহামণ্ডলেশ্বর পরমহংস। রয়েছেন সোনালী ধর, সীমান্ত সুরক্ষা মঞ্চ তার দক্ষিণবঙ্গের সম্পাদক তিনি রয়েছেন। আমি তিনজনের সাথে একবার একটু বিতর্কটা উস্কে দিই। আমি শুরুটাই করছি কার্তিক মহারাজ দিয়ে। কার্তিক মহারাজ, যে কথাটা শুভেন্দু অধিকারী বলছেন এবং হিমন্ত বিশ্ব শর্মা বলছেন, টোটালি বোগাস কথা বলছেন না এর মধ্যে সারবত্তা কিছু রয়েছে? সবকা সাথ সবকা বিকাশ না, যারা আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে, এবং এটা যদি আমরা না করি আগামী 20 থেকে 30 বছরের মধ্যে গোটা পূর্ব ভারতটা কাট অফ হয়ে যেতে পারে।
কার্তিক মহারাজ। নমস্কার রিপাবলিক বাংলার সমস্ত শ্রোতা দর্শকদের। আজকে একটা ঐতিহাসিক সত্য, আমাদের দেশ বিভাজনের কারণ সেখানে ধর্মের ভিত্তিতে হয়েছিল সংখ্যাতত্ত্ব অনুসারে, সংখ্যাতত্ত্ব গণতন্ত্র। আর আমরা দেখেছি ভগবান রামচন্দ্রের সময় যারা তার পক্ষে ছিলেন, রামচন্দ্র তাকে সাপোর্ট করেছেন, এবং ভগবান কৃষ্ণ তাদের কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের পক্ষে ছিলেন, পাণ্ডবরা তাদের পক্ষে ছিলেন, সাপোর্ট করেছেন। দুর্যোধনের কাছে গিয়েছিলেন, 5টা গ্রাম চেয়েছিল, গ্রাম দেয়নি, বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী। ইতিহাসের আমরা দেখেছি পৃথ্বীরাজ চৌহান থেকে আরম্ভ করে জয়চাঁদ সিং থেকে আরম্ভ করে মোহাম্মদ ঘুরি, যখন যাদের পক্ষে ছিলেন তারা তাকে সাপোর্ট করেছেন। এটা অতি বাস্তব। শুভেন্দু অধিকারীর যদিও রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা রাজনীতির সঙ্গে ডাইরেক্ট যুক্ত নয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ওনার চেয়ারে থেকে উনি যেটা দেখেছেন গ্রামে গঞ্জে ঘুরে, উনি সত্যি বাস্তব কথা বলেছেন। এবং এটা মানে এটা বাস্তবের থেকেও বড় কথা হচ্ছে, এটা তো ভয়ঙ্কর কথা। তিনি বলছেন সবার সাথে, সবার বিকাশের থেকেও বড় হচ্ছে যারা আমাদের সাথে, তাদের সাথে আমরা। না, যারা বিকাশের কথা বলে বিকাশ করছেন সেটা একদিকে, যেমন নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার দৃষ্টিভঙ্গি এবং সারা ভারতবর্ষের চিন্তাধারা তাকে গ্রহণ করতে হয়েছে, তিনি বলছেন ঠিক আছে। এরকম যারা আজকে সংঘের, যারা আমাদের সংঘের যেমন প্রেসিডেন্ট, সেক্রেটারি, তারা যে লেভেলে আছেন, তারা যে চিন্তাভাবনা করেন, আমি যেখানে আছি সেখানকার যে অবস্থা পরিপ্রেক্ষিতে আমাকে এই কথা বলতেই হবে যে আমি যতদিন থাকবো আমার এই ধর্ম সংস্কৃতি রক্ষার জন্য আমাকে প্রাণপাত চেষ্টা করব। আজকে শুভেন্দু অধিকারী সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছেন, ঠিক কথাই বলেছেন তিনি। মানে আপনি বলছেন ঠিক কথা বলছেন শুভেন্দু অধিকারী? নিঃসন্দেহে। জনবিন্যাস কি সত্যি বদলাচ্ছে? জনবিন্যাস মানে প্রচণ্ডভাবে বদলাচ্ছে। যেটা আপনি কলকাতায় আছেন যারা, আপনারা কলকাতার ডেমোগ্রাফি দেখেছেন আপনারা কীভাবে চেঞ্জ হচ্ছে, এবং সংখ্যা যেভাবে বাড়ছে সেটা যাতে এখনও যদি নিয়ন্ত্রণ না করা হয়। উনি হেমন্ত বিশ্ব শর্মা 10 বছর বলছেন, কত সাল বলেছেন উনি? 2050-এর মধ্যে 2050 তিনটে রাজ্য ভারত থেকে জনবিচ্ছিন্ন হয়ে যেতে 2050 পারে। লাগবে না, তার আগেই। তার জন্য এখন থেকেই তার প্রস্তুতি নিয়েছেন। এবং এর আগে কিছুদিন আগে আপনারা দেখবেন যে একটা মোগলস্তান বলে একটা নকশা তৈরি হয়েছিল। আমাদের পূজনীয় স্বামীজি আছেন এখানে, উনিও এটা জানেন। আপনারা যারা একটু খোঁজ খবর করেন, দেশ জাতি সমাজ, প্রত্যেকে এটাকে জেনেছেন। মোগলস্তান ব্যাপারটা কি? ওইটা কয়েকটা বিহার এবং ঝাড়খণ্ড এবং বাংলার কয়েকটা জেলাকে নিয়ে একটা আলাদা রাজ্য তৈরি করার পরিকল্পনা করে তার নকশা, ম্যাপ, তাদের নাম উল্লেখ করেছিল। এবং সেটা বইতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পড়ানো শুরু হয়ে চলে এসেছিলো, লাইব্রেরিতে পাওয়া গিয়েছিল নকশা। তো সে সম্পর্কে একটু এখন যদি সচেতন না হন, এখন আমাদের গ্রামগঞ্জ থেকে চলে আসছে। এটা কারণ হচ্ছে, প্রথম হচ্ছে নিরাপত্তা, তারপরে শিক্ষা এবং চিকিৎসা। 3টি কারণে তারা ঘর বাড়ি বিক্রি করে চলে আসছেন। বেশ। এবং গ্রামের মানুষ, মুর্শিদাবাদের গ্রামের মানুষ তারা বহরমপুর আসছেন, এবং বহরমপুরের মানুষ কলকাতায়, কলকাতার মানুষ দিল্লি, ভাবছে দিল্লি গেলে আমরা সুরক্ষা পাবো। ঠিক ঠিক। আমি বাকি যারা রয়েছেন এই মুহূর্তে তাদের সাথে আরেকবার আলাপ করে দিয়ে রয়েছেন এই মুহূর্তে শান্তনু সিনহা, আইনজীবী, রাজপুত্র চন্দ্র, রাজনৈতিক কর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অবশ্যই স্বামী পরমাত্মানন্দ মহারাজ এবং কার্তিক মহারাজ দুদিকে রয়েছেন, এবং সোনালিদি রয়েছেন। কার্তিক মহারাজ, আপনি একটি কথা বলেছিলেন, সেই কথাটা খুব ভাইরাল হয়েছিল এবং আমি ওটা কভার করেছিলাম সেদিনের মিছিলটা। মাফ করবেন, কিন্তু আপনি বলেছিলেন আপনি অ্যালসেশিয়ান কুকুর নন, আপনি ঘেউ ঘেউ করা সেই কুকুর যে পড়শিদেরকে মাঝরাতে জাগিয়ে তুলে বারবার বলেন যে জেগে ওঠো, নয়তো সম্মুখ বিপদ রয়েছে। আমি একবার পিসিআরকে বলবো শোনাতে। এবং আজও কি আপনি মনে করেন যে আসলে এটা যা বলেছিলেন আপনি ঠিক বলেছিলেন? একবার শুনবো। আজকে ঘোরতর বিপদ, ঘোরতর দুর্দিনে কাতর প্রার্থনা জানাই আমরা সন্ন্যাসী মণ্ডলী বাড়িতে অ্যালসেশিয়ান কুকুর পোষা থাকে, তারা লভ্যচস্য খায়, ফ্যানের তলে ঘুমায়, আর ওই রাস্তার নেড়ে কুত্তাগুলো
আপনাদের ফেলে দেওয়া দুমুঠো অন্ন খেয়ে যখন চোর আসে, ডাকাত আসে, এই নেড়ে কুত্তাগুলো ঘেউ ঘেউ করে চিৎকার করে, আর অ্যালসেশিয়ান কুকুর বাড়ির মালিক মনে করে এই নেড়ে কুত্তাগুলো আমাদের ঘুমের ব্যাঘাত করছে। মার সারা নেড়ে কুত্তাগুলো। আমাদের এই গেরুয়া কাপড়, আপনাদের ফেলে দেওয়া অন্ন খেয়ে আমার জীবন ধারণ, আপনাদের প্রত্যেকের পয়সা দিয়ে আমার মঠ মন্দির, আজকে তাই আমরা সন্ন্যাসীরা পথে নেমেছি, না খেতে পাওয়া কুকুরের মতো ঘেউ 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 করে চিৎকার করে বলি, ওরে হিন্দু, ওরে হিন্দু, তুমি একটু জাগো, একটু জাগো, এই কাতর প্রার্থনা নিয়ে। কার্তিক মহারাজ, এখনো আপনি বলছেন যে হিন্দুরা সংকটে, হিন্দুরা পশ্চিমবঙ্গে সংখ্যা গুরু, হিন্দুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে রয়েছেন আজ থেকে নয় দীর্ঘদিন ধরে। হিন্দুরা প্রতি মুহূর্তে তারা আসছেন, যাচ্ছেন, কথা বলছেন, রাস্তায় নামছেন, ভোট দিচ্ছেন, নিশ্চিন্তে আছেন তারা। এবং সোশ্যাল মিডিয়াতেও অনেকে লিখছেন যে আপনারা আবার শুরু করলেন এই আতঙ্ক ছড়ানো। আপনি এই কথাগুলো কেন বারবার বলছেন এবং এখনও কি আপনি মানেন যে হিন্দুরা সংকটে এবং আপনাদের কাজ আসলে ওই ঘেউ ঘেউ করে তাদেরকে জাগানো? আমি যে জায়গায় থাকি, যে জেলায়, এবং দীর্ঘ 40 বছর যাবৎ সেসব গ্রামে গ্রামে ঘুরে আমি যা দেখেছি সচক্ষে, আর তারই পরিপ্রেক্ষিতে আমার ব্যথা বেদনা আমি ব্যক্ত করেছি। ভাষাটা হয়তো এরকম, কিন্তু এটা তো ঘটনা। আজকে আমার গৈরিক কাপড় বলুন, আমার আশ্রম বলুন, মঠ মন্দির, আমার সমাজের, আমাদের কাছে দীক্ষা কারা নেন? আমাদের হিন্দু সমাজের মানুষ নিচ্ছেন। এবং তাদের বিপদে, তাদের দুর্দিনে যদি আমি পাশে না থাকি তাহলে আমি কি কাজ করলাম? সুতরাং আজকে আমি মনে করি যে আমাদের এই সমাজের পাশে দাঁড়ানো, সমাজকে সচেতন করা, এবং শুধুমাত্র সংগঠিত নয়, আমাদের হিন্দু ধর্মের যে সার্বিক দিকগুলো সেগুলো পালন করা, আমাদের বাড়িতে ছেলে মেয়েদেরকে সে শিক্ষা দান করা। এটা সত্যিই কি জনবিন্যাস বা আচার আচরণ, খাদ্যাভ্যাস, ধর্মীয় সত্যি পাল্টাচ্ছে আজকে? মানে আপনি অনেকটা কাশ্মীরের মতন করে এই কথাটা বলছেন। দোল পূর্ণিমার দিনে সেখানে বহরমপুরের নিমতলা বলে একটা জায়গা আছে, সেখানে ছাগল কাটছে আর হিন্দুরা লাইন দিয়ে বসে রয়েছে। যেখানে মহাপ্রভুর জন্মদিন, একাদশী, লাইন দিয়ে পাঁঠার মাংস খাচ্ছে। এটা তো আমাদের ক্ষতিকারক দিক, কারণ এগুলো তো পালন করতে হবে। এগুলো তো নিশ্চয়ই মুখে বলবো হিন্দু, আমি কিছুই পালন করব না, তা হতে পারে না। পালন করার আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দিতে হবে। বৈদেশিক আচার, যেমন আজকে আমরা জন্মদিনে কেক কাটছি, মোমবাতি নিবাচ্ছি, তো সেগুলো করতে হবে। আমাদের শঙ্খ, উলুধ্বনি, কাসর ধ্বনি, সেগুলো না দিলে কি বিপদের কোনো আশঙ্কা রয়েছে? সমাজে এগুলো উঠে গেছে। আমি ঠিক সেই জায়গাতেই বলছি, মানে সেগুলো না দিলে, মানে বহিরাগত শত্রু বা বিদেশিদের কথা বারবার বলছেন, রোহিঙ্গাদের কথা বলছেন, তারা কি বাধা দিচ্ছে? সেটা তো একটা দিক, নিশ্চয়ই বাধা দিচ্ছে। আজকে এখন প্রামাণ্য কি রয়েছে? আমাদের চলুন মুর্শিদাবাদে আলপনা বন্ধ করে দিয়েছে, শঙ্খবাজন বন্ধ, কাসর ঘণ্টা বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, এগুলো এখন বাড়িতে যে এগুলো মহাভারতেও ব্যাসদেব বলছেন যে তপস্যা তপস্যা তপস্যা, উর্দুবায়ু হয়েছে বলছেন ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্মকে তুমি রক্ষা করলে ধর্ম তোমাকে রক্ষা করবে, কিন্তু আমরা তো ধর্মকে রক্ষা করছি না, আমরা ধর্ম পালনও করছি না, আমরা রক্ষাও করছি না। বেশ, আমি একবার বোঝার চেষ্টা করব বাকিদের কাছে, স্বামী পরমাত্মানন্দজি মহারাজের কাছে যাওয়ার আগে কেন শুভেন্দু অধিকারী এবং হিমন্ত বিশ্ব শর্মার যে বক্তব্যগুলো, সেই বক্তব্য নিয়ে আলোচনার প্রয়োজন। আমি প্রথমে বাংলাদেশের একটি স্ট্যাটিস্টিক্স দেখাবো। বাংলাদেশে কমছে হিন্দু বাঙালি, এটা আশঙ্কার বিষয়। আজ নয়, দীর্ঘদিন ধরে আশঙ্কা করা হয়েছে। আপনারা জানেন যে বহু অধ্যাপক, বাংলাদেশের অধ্যাপক, আবুল বরকতের মতন অধ্যাপক, তারা বলেছেন যে আগামী 25 বছরের মধ্যে বাংলাদেশে হিন্দু বলে যে কোনো বস্তু ছিল, কোনো জাত, কোনো সম্প্রদায় ছিল, সেটাই হয়তো কেউ মানতে চাইবেন না। মানে যেভাবে মানতে না চান যে শ্রীরামচন্দ্র বা কৃষ্ণ বা আমাদের যে ভারতবর্ষের যে চরিত্রগুলো রয়েছে সেগুলো আসলে বাস্তবে ছিল, ঠিক সেভাবেই বাংলাদেশে যে হিন্দু ছিল সেটাই অনেকে মানতে চাইবেন না। এই মুহূর্তে বাংলাদেশে কমছে হিন্দু বাঙালি, এবং জনসংখ্যা বর্ষ হিসেবে যদি ধরা হয়, হিন্দু জনসংখ্যা দেখুন 1941 সালে
1941 সালে বহু মন্দির ছিল বাংলাদেশে, বহু জগন্নাথ দেব থেকে শুরু করে শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে দুর্গা মন্দির থেকে শুরু করে কালী মন্দির থেকে শুরু করে বহু কিছু ছিল এবং সেখানে ধর্মোচ্চারণ হতো। 1941 সালে 28% হিন্দু জনসংখ্যা ছিল। 1951-এই ঠিক 10 বছরের মধ্যে সেটা 22 হয়ে যায়। হয়তো তারা আতঙ্কিত বোধ করেন, তারা ওপার থেকে 47 সালে এপারে চলে আসেন এবং অবশ্যই বহু পূর্ববঙ্গের হিন্দু পরিবার, সিলেট হোক, যশোর হোক, ঢাকা হোক, পাবনা হোক, ময়মনসিংহ হোক, সেখান থেকে চলে এসেছে। কিন্তু 7% পপুলেশন চলে যায়। ধরে নেওয়া হয় 61 সাল, অর্থাৎ ঠিক তার 10 বছরের মধ্যে এত পপুলেশন কি করে কমলো? হয় তারা মারা গেছে, হয় তারা কনভার্ট হয়েছে, নয় তারা আরও বেশি করে মাইগ্রেট করেছে। কিন্তু তারপরেই 1974 সেখানে আরও কমতে শুরু করলো। ভাবুন, 28% ছিল 1941 সালে, সেটা 1974-এ 70-এর দশকে এসে 13.5% নেমে যায় এবং তারপরে 1981 সালে আরও ভয়ঙ্কর অবস্থা, 12.1। 1980-র দশকে বাংলাদেশে যেখানে 20%-এর বেশি হিন্দু পপুলেশন ছিল, সেখানে 12.1 পপুলেশন নেমে যায়। 1991 সালে 10। দেখুন ক্রমবর্ধমান, নামছে নামছে নামছে, হাফ হয়ে যায়। স্বাধীনতার আগে যে পপুলেশন ছিল হিন্দুদের, হিন্দু বাঙালিদের, স্বাধীনতার পরে 10% হয়ে যায়। অর্থাৎ ধর্মান্তরিত হতে পারেন, হয়তো তাদেরকে মেরে ফেলা হয়েছে, তারা হয়তো চলে গেছেন, বিদেশে বসবাস করছেন। 2001 সালে হিন্দু বাঙালি বাংলাদেশে 9.2% পরিণত হন, মাত্র 9%, 2 ডিজিটও নয়, এখন 9% মাত্র পপুলেশনে পরিণত হয়। 2011 সালে 8.4। অনেকে বলছেন এই 8.4টা 2011-র পরে 2021 বা 2024-এ হয়তো 4%-এ এসে ঠেকতে পারে। অর্থাৎ 4% মানুষ হয়তো এখন বাংলাদেশে থেকে যেতে পারে। তাদের একটা বড় অংশকে হয় কনভার্ট করিয়ে দেওয়া হয়েছে, নয়তো তারা পালিয়ে এসেছেন, নয়তো তারা ফিরে আসার চেষ্টা করছেন, নয়তো তারা বিদেশে যাচ্ছেন। কিন্তু 26 থেকে 8 হিন্দু বাঙালি বাংলাদেশে, এটা একটা দিক। কিন্তু অন্য আরেকটা দিক, আমি কোনো তুল্যমূল্যের বিচারে যাচ্ছি না, কিন্তু এইটাও দেখা উচিত বাংলাদেশের পাশাপাশি পড়শি রাজ্য, পড়শি দেশ ভারতবর্ষের পশ্চিমবঙ্গে হিসেবটা কীরকম। পশ্চিমবঙ্গে কিন্তু উল্টো ছবি, বাড়ছে মুসলিম জনসংখ্যা। 1951-এ 19.85, অর্থাৎ 19.85% পপুলেশন ছিল। মোটামুটি 20% পপুলেশন ছিল 1950 সালে। 1961 সালে সেটা 20 পপুলেশন, অর্থাৎ 19 থেকে দশমিকের হিসেবে 20% মানুষ। এটা কিন্তু স্বাধীনতার পরে, অর্থাৎ স্বাধীনতায় মুসলিম পপুলেশন চলে গেছিল পাকিস্তানে, আর পাকিস্তান থেকে হিন্দুরা চলে এসেছিল ভারতে। কিন্তু এখানকার ছবিটা, এখানে কিন্তু মুসলিম পপুলেশন বাড়তে শুরু করে। 71 সালে 20.64% মুসলিম পপুলেশন। দেখুন 81 সালে 21 পশ্চিমবঙ্গে 21.51% মুসলিমরা, মুসলিম জনসংখ্যা তাদের বৃদ্ধি পায়। 1991 সালে 23.61, 2001 সালে 25.25 এবং 2011 সালে 27.01। এখন ধরে নেওয়া হচ্ছে, যারা কথায় কথায় বলেন, প্রায় 30% বা 40% মুসলিম পপুলেশন রয়েছে। অর্থাৎ 1950 থেকে 2011 সাল অবধি 19 থেকে 27, এইটা হচ্ছে মুসলিম পপুলেশন। এবং এখান থেকেই কি শুভেন্দু অধিকারী বিশ্বাস হারানোর যন্ত্রণার কথা বলছেন? হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে হারে হিন্দুদের জনসংখ্যা কমছে, মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাতে হিন্দুরা আর কোথাও মেজরিটি থাকবে না, হিন্দুরা মাইনরিটি হয়ে যাবে। অলরেডি বহু জেলায় মাইনরিটি হয়ে গেছে এবং একটা সময় আসবে যখন 3টে রাজ্যে হিন্দুরা আসলে ভ্যানিশ হয়ে যাবে। শুভেন্দু অধিকারীকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে শুভেন্দু অধিকারী এই কথাটা কেন বলছেন, সবকা সাথ সবকা বিকাশ না, যে আমাকে দেখবে আমি তাকে দেখব। এটা তো মর্মান্তিক একটা কথা, এটা একটা ভয়ঙ্কর একটা কথা। শুভেন্দু অধিকারী রিপাবলিক বাংলার প্রশ্নের উত্তরে চোখে চোখ রেখে যে প্রশ্ন করেছিলাম গোটা বাংলার মানুষের হয়ে, তার উত্তরে জবাব চায় বাংলাতে কি বললেন একবার শুনবো। আমার তো পেন থেকে, ব্যথা থেকে, আমার লেটারে একটা ফ্যামিলি, মুসলিম ফ্যামিলি 7.5 লাখ টাকা পেয়েছে ক্যান্সার পেশেন্ট। আমার লেটারে একটা মুসলিম ফ্যামিলি
30 লক্ষ টাকা পেয়েছে আপনার বোন মেরো ট্রান্সপ্লান্ট করতে। সেই ফ্যামিলি যখন বলে যে আপনি হিন্দুদের দল করেন, আপনাকে ভোট দেব না, সে যন্ত্রণার বহিঃপ্রকাশ আজকে আমি ইন ফ্রন্ট অফ মিডিয়া করেছি। শান্তনুবাবু, খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করতে চাই দুটো বিষয় নিয়ে। এক হচ্ছে এই ভয় ধরানো, এই ফিয়ার সাইকোসিস তৈরি করা, এটা তৃণমূল কংগ্রেস বা লাগাতার যারা আপনাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তারা বলে গেছে যে আপনারা আসলে এটা করছেন, ইন্টেনশনালি করছেন একটা ভয় ধরানোর জন্য যে হিন্দুরা আসলে অস্তিত্ব সংকটে। হিমন্ত বিশ্ব শর্মা এটা দিল্লিতে করছেন, শুভেন্দু অধিকারী এটা রাজ্যে করছেন, আপনারা ব্লকে ব্লকে পাড়ায় পাড়ায় আসলে এটা করার চেষ্টা করছেন। ঠিক না ভুল? আমি একটু ইতিহাসটা বলি। 1947 20th জুন পশ্চিমবাংলা থাকবে, পশ্চিমবঙ্গ হবে কি হবে না, অথবা সমস্ত বাংলা নিয়ে একটা আলাদা স্বাধীন দেশ হবে কি হবে না, অথবা সমস্ত বাংলা নিয়ে একটা পাকিস্তানের মধ্যে যাবে কি যাবে না, একটা ভোট হয়েছিল। ওই ভোটে সমস্ত হিন্দুরা ভোট দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ চাই। ইভেন জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ, কমিউনিস্ট নেতারা এবং ফরওয়ার্ড ব্লকের নিহারেন্দ্র দত্ত মজুমদার। ওই সময় বর্ধমানের তখনকার যে সিস্টেমটা ছিল, মুসলিম রিজার্ভ সিট ছিল। বর্ধমানের রিজার্ভ সিট আবুল হোসেন ছিলেন এমএলএ। তিলজলা, আমাদের এই তিলজলা, কাছের তিলজলা, হাসান আরা বেগম ছিলেন এমএলএ। 24 পরগনা, বাটানগরের 24 পরগনা, তখন 24 পরগনা বলাটা ছিল। ইদ্রিস আলী মোল্লা, হাওড়াতে ছিলেন মোহাম্মদ ইদ্রিস। এরা মুসলমান রিজার্ভ সিটে মুসলমানদের দ্বারা ভোটে নির্বাচিত হলেন এবং দাবি করলেন এই জায়গাগুলোকে পাকিস্তান করতে হবে। কোন জায়গাগুলোকে? পুরো পশ্চিমবঙ্গকে, আমরা এখন যারা পশ্চিমবঙ্গ দেখছি, তা দাবি করলেন। এটা ইতিহাস, এটা হিস্ট্রি, কোনো পলিটিক্সের কথা বলছি না আমি। তরুণবাবু, আপনার কাছে ঠিক সেই জায়গা থেকেই আমার দ্বিতীয় প্রশ্ন, যে এটা শুভেন্দু অধিকারী ঠিক বলছেন না ভুল, একবার দেখে নিই দ্বিতীয় প্রশ্ন, একবার দেখে নিই। ময়ূকের দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে আপনার স্ক্রিনে। যে পাশে থাকবে তাকেই দেখা উচিত, একদম। এটা 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 আমি বলতে পারি, আমি সাংবাদিক হিসাবে বলতে পারি, এটা আমার ভাই বলতে পারে, আমার পড়শিরা বলতে পারে। একজন রাজনেতা, একজন রাজনৈতিক নেতা এত বড় স্টেচারে তিনি এই কথা বলবেন, আপনারা এই কথা বলবেন? ইনি বলবেন বাস্তবের মাটিতে থেকে লড়াইটা করতে হবে। হিমন্ত বিশ্ব শর্মা, শান্তনুদা, হিমন্ত বিশ্ব শর্মা যে কথাটা বলছেন, এটা আপনার মনে হচ্ছে না কষ্ট কল্পনা? 3 রাজ্য নাকি কাট অফ হয়ে যাবে। হিমন্ত বিশ্ব শর্মা, আমি চেষ্টা করছি হিমন্ত বিশ্ব শর্মাকে আবারও বাংলাতে যদি একটা সাক্ষাৎকার নেওয়া যায়। বলছেন যে মানে ইস্টার্ন ইন্ডিয়াতে, পূর্ব ভারতে উড়িষ্যা বাদ দিয়ে বাকি সব রাজ্য নাকি মুসলিম পপুলেশন হয়ে যাবে। বাস্তব তো এটা কিভাবে বাস্তব? আমার ঠিক এই জায়গা থেকে 3 নম্বর প্রশ্ন। এখন রাত 8:30 বাজে, এই মুহূর্তে বাংলা জানতে চায়, বাংলা জবাব চায়, শুভেন্দু অধিকারীর ক্ষমা চাওয়া উচিত কি উচিত নয়? শান্তনুবাবু, আপনার 1 মিনিট সময় আছে, আপনি বলুন শুভেন্দু অধিকারী যে কাজটা করেছেন ঠিক বলেছেন। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে গোটা বাংলার সংখ্যালঘু সমাজের মানুষ শুনছেন। হ্যাঁ, সবাই শুনছেন তো। একদম। রাজপুত্র, শুভেন্দু অধিকারীর ক্ষমা চাওয়া উচিত? শুভেন্দু অধিকারীর ক্ষমা চাওয়া উচিত, মানে এটা কিভাবে বলছেন উনি? না, এটা তাদের আভ্যন্তরীণ, তাদের দলের আভ্যন্তরীণ বিষয়। মানে এটা কি তোমাদের আরো বেনিফিট দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী? বেনিফিটের দরকার, তৃণমূল এমনিতেই দারুণ জায়গায় আছে, বেনিফিটের, তৃণমূলের অ্যাডেড বেনিফিটের বিজেপির তরফ থেকে দরকার নেই। আমার বক্তব্য হচ্ছে, আমি মানে গান টান শুনি তো, ছোটবেলা থেকে একটা গান শুনে এসেছি লালন ফকিরের, যে কেউ মালা কেউ তাসবি গলে তাইতে কি জাত ভিন্ন বলে। আমরা শুনেছিলাম কেহু মালা কেহু তাসবি গলে তাইতে কি জাত ভিন্ন বলে, যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কাহারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। শুনে বড় হয়েছি, কোনোদিন বিচার করিনি হিন্দু বেড়ে যাচ্ছে কি মুসলমান বেড়ে যাচ্ছে, কোনোদিন মাথাতেও আসেনি। পাঠভবনে পড়াশুনো করেছি, হিন্দু মুসলমান একসাথে বসে পড়াশুনো করেছি, কোনোদিন মাথায় আসেনি হিন্দু বেড়ে যাচ্ছে কি মুসলমান বেড়ে যাচ্ছে, মাথায় আসবারও কথা না। এই নতুন করে আমাদের মতন ছেলেদের মাথার ভিতর ঢোকানো হচ্ছে, এ দেখো ভাই মুসলমান বেড়ে যাচ্ছে। এবার আপনাদের কথায় আসছি, আপনারা এবার এটাকে এখানে ন্যাশনাল সিকিউরিটির সাথে তুলে ধরছেন। আপনারা কি বলছেন যে না, মুসলমান নর্মাল প্রসেসে বাড়লে আমাদের কোনো আপত্তি ছিল না,
আপত্তি কোথায়? না বর্ডার দিয়ে মুসলমান ঢুকে পড়ছে, ওদেশ থেকে মুসলমান ঢুকে পড়ছে, এদেশের ডেমোগ্রাফি পাল্টে দিচ্ছে। অপূর্ব। ভারতীয় জনতা পার্টি পরিচালিত কেন্দ্রীয় সরকারের মানে প্রতিরক্ষা মন্ত্রক যেটা বিএসএফ কে পরিচালনা করে, তাহলে সেটাকে অপদার্থ ধরে নিতে হবে যে এখান দিয়ে ঢুকে পড়ছে। এবার বলবেন না কাঁটা তার কেন দেয়নি? আরে কাঁটা তার দিতে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেই শুধুমাত্র ইনফিল্ট্রেশন হয়ে যাচ্ছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় কাঁটা 1 সেকেন্ড মধ্যে কেন কাঁটা তার মমতা বন্দ্যোপাধ্যায় দিতে দিচ্ছে? দুটো সরকারের আভ্যন্তরীণ ব্যাপার। যান কোর্টে যান যে রাজ্য সরকার না কাঁটা তার দিতে দিচ্ছে না, এটা পিআইএল করুন। যান মানে তুমি বলছো এটা পুরোপুরি অমূলক একটা বিষয়। আমি কার্তিক মহারাজ আপনার থেকে আলোচনা, এত সুন্দর গান করে বাচ্চা ছেলেটি তৃণমূল কংগ্রেসের হয়ে এখানে ব্যাটিং করতে এসছে, তিনি বলছেন আপনাদের বিজেপি আর শুভেন্দু অধিকারী নিয়ে কয়েকটা কথা মধ্যে বলি। শুভেন্দু অধিকারীর প্রতি আমার সত্যি বলছি, এত সিনিয়র একজন নেতাকে প্রতি আমার সত্যি করুণা হয় এক সময়। কারণ ভারতীয় জনতা পার্টি এমন একটা অদ্ভুত দল, এই দলটায় টিকে থাকার জন্য এই দলটার ভিতরে এত ডিফারেন্স অফ ওপিনিয়ন ভরভর করছে যে দলটায় টিকে থাকার জন্য একটা লাইন নিয়ে খেলতে হয়। কোনোদিন কোনো লাইনে দেখবেন সুধাংশু ত্রিবেদীর মতন নেতারা গান্ধীকে প্রচন্ড প্রশংসা করেন, মহাত্মা গান্ধী নিয়ে প্রশংসা করেন, আবার সাধ্বী প্রজ্ঞা বলে, আবার সাধ্বী প্রজ্ঞা তখন নাথুরাম গাডসেকে দেশভাগ বলে বসে। আচ্ছা রাজপুত্র সব তো বুঝলাম, কিন্তু তৃণমূল কংগ্রেসে আমি রাজপুত্র পড়ে বিচার করব। ঠিক একদম বিজেপি একদম পচা, কংগ্রেস পচা, সিপিএম পচা, তৃণমূল কংগ্রেস ভালো তো। তাহলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনে নাও তোমার কাছেই আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলেছিলেন, এই কথাগুলোর মানেটাও তার মানে তুমি জাস্টিফাই করিয়ে দাও। একবার শুনি প্রথম প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাই নিয়ে। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু ইফতারে তার লাথি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু ইফতারে তার লাথি খাওয়া উচিত। এটা তো একটা বিষয়, ইনি মুখ্যমন্ত্রী, না রুকো তো, সবার করো। মুখ্যমন্ত্রী ইনি বলেছেন, ইনি কিন্তু ক্ষমা চাননি, চাবেন না, কিন্তু পুরমন্ত্রী জনাব ফিরহাদ হাকিম তার বক্তব্যটাও শোনাই। সব দায় তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে ক্ষমা চাইতে হবে। পুরমন্ত্রী তার সিকিউরিটি নিয়ে, সরকারি গাড়ি নিয়ে, সরকারি যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে দাঁড়িয়ে বাংলার সেকুলার মাটিতে ভারত, যে ভারতের পাসপোর্ট সব নেতারা হোল্ড করে, সেখানে দাঁড়িয়ে ঠিক কি কথা বললেন শুনি। সব সাধু তো সমান হয় না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে, ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তার আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম রেজিনগরে একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ, আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা। কার্তিক মহারাজের কাছে আমি প্রতিক্রিয়া নিতে চাই। কার্তিক মহারাজ, সমস্ত কিছু ছেড়ে দিলাম, সংবিধান এটাকে এন্ডোর্স করে না কাউকে। মানে আমি বলতে পারি না আপনাকে যে আপনার এই গেরুয়া বসন আসলে দুর্ভাগাদের বসন, আমি পরমাত্মানন্দ মহারাজকে বলতে পারি না, এবং আমি বলতে পারি না আমার মত অনুসারে আপনি জন্মাননি বলে আপনি দুর্ভাগা।
আপনাকে কোনো দাওয়াত দিয়ে বা ইনভিটেশন করে আমি বলতে পারি না যে আমার পথে এসো, যে পথ ধর্মীয় পথ, এটাকে কনভার্সন আইনের মধ্যে ফেলা যায়। আমি একটু বলে নিই, হ্যাঁ, ছোট ছোট করে। ছোট, এটা ফিরাদ হাকিম খারাপ কিছু বলেননি। আমি আবার বলছি, এটা পবিত্র কোরআন হাদিসের নির্দেশ। আমি বারে বলছি, পবিত্র কোরআন হাদিসটা পড়ুন সবাই হিন্দুরা। আমি আবারও বলছি, তিনি সরকারি একটি পজিশনে রয়েছেন। আমি বলছি যে এইগুলো যদি মনোভাব হয় রাজপুত্র, খুব বিপজ্জনক হতে পারে। আমি কার্তিক মহারাজ আপনার থেকে, এবং এরা প্রতিদিন 5 বার আজানের মধ্যে 3 বার এই কথাটাই বলে। আমি হতে পারে, কিন্তু আবারও বলছি কার্তিক মহারাজ 3 বার এই কথাটাই বলে। সবাইকে নমস্কার জানাচ্ছি, বিশেষ করে এটা কি রাজপুত্র আছেন টিএমসির, খুব ভালো। তো আজকে যখন হুমায়ুন কবির বলেন যে আমরা এখানে 70% 30% 2 ঘন্টার মধ্যে ভাগীরথীতে কেটে ভাসিয়ে দিতে হবে, তাকে কোনো শোকজ করা হলো না, তাকে কোনো রকমভাবে ডেকে তাকে বলা হলো না, এবং যারা সাপোর্টার তারাও কিছু বললেন না। এবং আজকে ফিরহাদ হাকিম যে ভাষায় কথা বলেছেন, নিঃসন্দেহে আমাদের শান্তনুদা যেটা বলছেন যে আমাদের মূর্খামি, আমরা সাধু সন্ন্যাসী শিক্ষিত মানুষ, তারা কোনোদিন কোরআন খুলে দেখিনি। এবং কিন্তু কার্তিক মহারাজ, আপনি কি শুধুমাত্র একটি সম্প্রদায়ের জন্য কাজ করবেন? কিন্তু ফিরহাদ হাকিম যেহেতু সংবিধানকে স্পর্শ করে তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি একজন রাজ্যের একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, পার্টির মন্ত্রী, তার এই বক্তব্যে সমগ্র হিন্দু সমাজ আজকে এটা আহত হয়েছেন। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে রাজনৈতিক দলের যে বক্তব্য রাখছেন সেটা আজকে তারই পরিপ্রেক্ষিতে, এবং আজকে এটা আমাদের জানা দরকার। বিশেষ করে ইসলাম সম্পর্কে আমরা জানি না 1947 সালে আমরা সেটা জানতাম না, যার ফলে এটা হয়েছিল। আমাদের অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন, ডিমান্ড ফর পাকিস্তান, ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। আবার একজন বলেছিলেন যে ইফ কামিং পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি। আমরা হচ্ছিলাম হিন্দু সমাজ, আমরা নিরীহ, আমরা গোবেচারা, আমরা হিন্দু সমাজের মহত্ব, বৈশিষ্ট্য, হিন্দু ধর্মের উদারতা, মহানতা নিয়ে আমরা বক্তব্য রাখি। কিন্তু কোথায় হিন্দুরা সংকটে? এখানে ইমরান আলী বলে একজন দর্শক দেখছেন, সুমন দাস লিখছেন কেন্দ্রে বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির 99% বিএসএফ তারা রয়েছেন, তাহলে রোহিঙ্গা ঢুকছে কি করে? সত্যিই তো জনবিন্যাস বদলাচ্ছে কি করে? আমি ঠিক এই জায়গা থেকে সোনালী ধর দিদি আপনার কাছে, হ্যাঁ দিদি আপনার কাছে আসছি। সীমান্ত সুরক্ষা মঞ্চের তরফ থেকে আপনি এসছেন, আপনারা লাগাতার দাবি করে যাচ্ছেন যে কিছু একটা করা হোক কারণ জনবিন্যাস বদলাচ্ছে, কিছু একটা করা হোক কারণ রোহিঙ্গারা ঢুকছে। সত্যিই তো এই কথাটা ঠিক। এখানে যারা লিখছেন, সুমন দাসের মতন দর্শক যারা লিখছেন যে এই বাংলাতে এত জায়গাতে বিএসএফ রয়েছে, এত কিছু রয়েছে, ঢাল তলোয়ার সব রয়েছে, রোহিঙ্গা ঢুকবে কেন? আর সত্যিই কি এটা বাস্তব? হিমন্ত বিশ্ব শর্মা যে কথা বলছেন যে একটু একটু করে সীমান্তবর্তী সমস্ত জেলাগুলো বদলাচ্ছে, একদম ঠিকই বলেছেন উনি। কারণ আমরা তো সীমান্ত একটা পুরোটাই আমাদের অরাজনৈতিক আমাদের সংগঠন, আমাদের উদ্দেশ্যই হচ্ছে দেশাত্ম মূল্যবোধকে আমরা তুলে ধরি। সেখানে দেখা যাচ্ছে যে আমরা যখন 0 পয়েন্ট থেকে মানে কাজ করি, যখন যাচ্ছি গ্রামগুলো প্রতিদিন হিন্দু শূন্য হয়ে যাচ্ছে। সেখানে মুসলিমরা তাদেরকে বলপ্রয়োগ করে জমি নিয়ে নিচ্ছে, এবং আমরা যখন যাই বর্ডারে তখন তারা বলছে দিদি আমরা তাহলে এখান থেকে বাড়ি বিক্রি করে চলে যাই, এরকম প্রেশারে আমরা থাকতে পারছি না। এবং প্রতিনিয়ত ওখান দিয়ে আসছে, এটা কিন্তু সঠিক ঘটনা। আজকে দাদা বললেন যে সোনারপুর, বারুইপুর, আপনি বসিরহাটেই যান না, 5 বছর আগে বসিরহাটের দুদিকে রাস্তা খালি ছিল, তখন এত জনবসতি ছিল না। এখন সেই জায়গায় দোকান, অটো সব নাম চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো। মানে ওখানে যে নামগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে তারা চলে আসছে বাংলাদেশ থেকে এসে এখানে অটো কিনে ফেলছে, অটো সার্ভিস ভালো দিচ্ছে, বাড়ি করে ফেলছে। আমাদের হিন্দু পুরো 0 পয়েন্ট থেকে আস্তে আস্তে সরতে এদিকে চলে আসছে। আমরা বুঝতে পারছি না যে আমাদের সীমান্ত যদি সুরক্ষা না থাকে আমরাও কিন্তু সুরক্ষিত থাকবো না। সেই জায়গায় কিন্তু এখনও মানুষ কিন্তু বুঝতে পারছে না, কলকাতায় বসে সীমান্ত কিন্তু বেশি দূর নয়, এখান থেকে কিন্তু সত্যি অনুপ্রবেশ হবে। যদি আপনি একটু খোলসা করে বলেন, মানে ডিটেইলগুলো যদি ডিটেইলস, মানে তারা আসছে প্রথমে একজন আসছে বাংলাদেশ থেকে চলে আসছে একদম। কেন আটকানো? তাদের তো আটকানোর জন্য মানে বিএসএফ আছে, বিএসএফ সেই জায়গায় সব জায়গায় নয়, বিএপি আরও বাড়ানো দরকার, এবং তাদের যেখানে প্রশাসন আরও সাহায্য করছে, আরও তো সুবিধা হচ্ছে তাদের, তারা এসে বসবাস করতে শুরু করে, বাড়ি কিনছে। হ্যাঁ বলুন। আমি বলছি যে এই যে আপনি যে কথাগুলো বললেন, তাহলে সব শুধু সত্যি চিন্তার কথা, আপনার সংগঠন চালাচ্ছেন, আপনি অরাজনৈতিক সংগঠন চালাচ্ছেন, চিন্তার কথা। তাহলে এই দায়িত্বটা মূলত কার?
মানে এই দায়িত্বটা মূলত কার, মানে এই প্রতিরক্ষা প্রতিরক্ষা মূলত দায়িত্বটা আমাদের সবারই। মূলত এই দায়িত্বে আছে কে? কেন্দ্রীয় সরকার তো। না, কেন্দ্রীয় সরকার কি আমাদের বর্ডারটা কোথায় আছে? হ্যাঁ, আমি ঘুরে ফিরে একই জায়গাতে আসছি। এই জনবিন্যাস বদলটা, এই যে এই কথাটা বলছেন আপনি শুধু নন, আমি ঝাড়খণ্ডের একজন বিধায়ক শিবলাল ঘোষ, তিনিও এই কথাটা বলছেন। এটা কি সত্যি বাস্তব না অবাস্তব? একবার শিবলাল ঘোষ বাবু, যিনি বিধায়ক ঝাড়খণ্ডের, তার বক্তব্যটা একবার একটু শুনবো। ঝাড়খণ্ডের বাংলা অধ্যুষিত পশ্চিমবঙ্গের যে বর্ডার এলাকাটা, ফারাক্কার উল্টো দিকটা হচ্ছে আমাদের পাকুড় জেলা, তার পাশে সাহেবগঞ্জ জেলা। যেহেতু পাকুড় জেলার পাকুড় বিধানসভার দীর্ঘদিনের এমএলএ, বর্তমানে দুর্নীতি দায়ে জেলবন্দি আলমগীর আলম কংগ্রেসের নেতা, তার বাংলাদেশের সঙ্গে যোগ থাকার দরুন বাংলাদেশের লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী অবলীলায় ফারাক্কা বর্ডার দিয়ে আমাদের ঝাড়খণ্ডে প্রবেশ করেছে। এই যে ডেমোক্রেসির ব্রড চেঞ্জ, এর পেছনে যাদের অবদান অনস্বীকার্য, তাদের একজন জেলবন্দি আলমগীর আলম, আরেকজন বাইরে আছেন যিনি ওই এলাকায় যত্রতত্র মাদ্রাসা তৈরি করেছেন, নিজস্ব এনজিও তৈরি করে আরবিয়ান কান্ট্রি থেকে টাকা আনেন। সংখ্যালঘু মুসলমানদের সম্প্রদায়ের সংখ্যা ছিল 12%। সেই সংখ্যা দিন দিন অত্যন্ত দ্রুত গতিতে ঊর্ধ্বগামী, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। পুরোপুরি ফারাক্কা থেকে শুরু করে একদম সাহেবগঞ্জ পর্যন্ত যে বিস্তীর্ণ অঞ্চল মালদা ডিস্ট্রিক্ট, এই অঞ্চলটাকে সিল করে দিতে হবে। এটা বিধায়ক বলছেন, এবং বিধায়ক এই কথাটা যখন বলছেন তারপরেই রিপাবলিক বাংলা আবার যোগাযোগ করে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে। হিমন্ত বিশ্ব শর্মা আজ অর্থাৎ শুক্রবার ঠিক কি বলেছেন, ঝাড়খণ্ডের ভোটার লিস্ট নিয়ে মারাত্মক চাঞ্চল্যকর একটি অভিযোগ করেছেন, শুনবো। घुसपैठ नहीं है, लेकिन क्या संथाल परगना का वोटर लिस्ट में यही लोगों का नाम 2019 में था? जो नाम वोटर लिस्ट में नहीं था वो नाम वोटर लिस्ट में आ गया है, और ये एक विशेष वर्ग का नाम है। तो ये लोग कहाँ से आया? पताल से आया कि स्वर्ग से आया? इसका तो जांच झारखंड सरकार को तो करना चाहिए कि करना नहीं चाहिए। झारखंड में अभी भी शक्ति है अपने आप को बसाने के लिए, किस लिए शुरू हुआ है। आप लोगों को अपना प्रदेश को बसा लेना चाहिए, नहीं तो मेरा हालत हो जाएगा। কার্তিক মহারাজ কি বলছেন? সাঁওতাল পরগনার ভোটার লিস্ট বদলে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটার লিস্ট চেঞ্জ করে দেওয়া হচ্ছে। আমাদের এখানে মানে আদিবাসীদেরকে একটু একটু করে চেঞ্জ করে দিচ্ছে। যেটা বলছে এটা বর্ডার সিল করে সম্ভব নয়। আপনারা জাননি বর্ডার এলাকায় আমাদের মালদা জেলায় 200 বিঘা বলে একটা জায়গা আছে, সেখানে গোয়ালঘর বাংলাদেশে আর বাসার ঘর হচ্ছে আমাদের, শোয়ার ঘর হচ্ছে ইন্ডিয়ায়। এরকম হিলি এলাকাতে বহু জায়গা আছে যে চিন্তা করা যায় না। সেখানে বিএসএফ দিয়ে কোনোদিনই সম্ভব হবে না। সেখানে যদি সচেতনা, যেটা সীমান্তের দায়িত্ব, সেই সচেতনা যদি না থাকে তাহলে এটা সম্ভব নয়। কারণ এরকম জায়গা সেখানে না করা যাবে রাস্তা, না করে কাটার তার। বিভাজনে এমন নদী নালা এমনভাবে জারিয়েছে, যেমন দিনাজপুর জেলার কাচনা এলাকায়, যেটা কাঞ্চন নদী এলাকায় হয়েছে, সেখানে দিনে রাত্রিতে তো লোক যাচ্ছে। আমি সেদিন জলঙ্গি ছিলাম, জলঙ্গিতে প্রচুর জমি পদ্মা ভেঙে আসাতে সেটা ইন্ডিয়ার মধ্যে চলে এসছে। সেখানে করছে কি, বর্ডার সিকিউরিটিদের কাছ থেকে একটা স্লিপ আছে, ওরা একটা কার্ড দেয় 12 ঘন্টা কাজ করার জন্য। সেই কার্ড নিয়ে শত শত মানুষ যাচ্ছেন কাজ করতে, আবার শত শত মানুষ আবার এপারে চলে আসছেন। সুতরাং এটাতে কিছুতেই চেঞ্জ করা যাবে না। এটা বিতর্কটা টানা চলবে, কারণ এই বিতর্কটা শুভেন্দু অধিকারী এবং হিমন্ত বিশ্ব শর্মা উস্কে দিয়েছেন। আবারও বলছি, আমরা দুটো দিক আপনাদের কাছে রাখার চেষ্টা করছি, কিন্তু তার পাশাপাশি একটা প্রশ্নও করেছিলাম সোশ্যাল মিডিয়াতে যারা ময়ূককে দেখছেন এই মুহূর্তে, এবং কার্তিক মহারাজ, পরমাত্মানন্দজি মহারাজ, রাজপুত্র, শান্তনুদা, সোনালী দিদের দেখছেন। আমি প্রশ্ন করেছিলাম, সংকটে হিন্দুরা, শুভেন্দু কি ভুল কিছু বলছেন? হ্যাঁ বলছেন 44% মানুষ, শুভেন্দু অধিকারী ভুল বলছেন। না বলছেন এই মুহূর্তে, মাফ করবেন, হ্যাঁ বলছেন 35% মানুষ, না বলছেন 65% মানুষ এই মুহূর্তে ফেসবুকে। ইউটিউবে আবার হ্যাঁ বলছেন 17% মানুষ, আর না বলছেন, শুভেন্দু অধিকারী ভুল কিছু বলছেন না, বলছেন 83% মানুষ। সিমিলারলি এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটার হ্যান্ডেলে 44% মানুষ বলছেন হ্যাঁ, এবং 56% মানুষ বলছেন না। বাংলার মানুষ বিচার করুক, বাংলার মানুষ
ভবিষ্যৎ হিসেবে কোনটাকে বেছে নিতে চায়। কিন্তু আমাদের কাজ দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে দুটো দিকই আপনাদের সামনে নিয়ে আসা এবং তার পাশাপাশি চোখে চোখ রেখে বিদেশিরা যদি আমাদের খাবার কেড়ে নিতে চায় সেটাকে আটকে দেওয়ার জন্য লাগাতার প্রশ্ন করে যাওয়ার। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক, সঙ্গে থাকুন।